জালিম সরকার। আওরঙ্গজেবের কবর উচ্ছেদ করা এই কোনটাই বিচ্ছিন্ন ঘটনা নয়। এই উচ্ছেদ করতে করতে তারা একদিন বাংলাদেশের সীমান্ত উচ্ছেদ করতে চায়। শত মায়ের কোল খালি হয়েছে। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একটি ছোট্ট জনপদ ঝালকাঠি জেলার নলছিটি। নদী ঘেরা এই শান্ত ভূখণ্ডে ১৯৯৩ সালের ৩০শে জুন জন্ম নেন শরীফ ওসমান হাদি। জন্মসূত্রে তিনি কোনো রাজনৈতিক পরিবারের উত্তরাধিকার বহন করেননি কিংবা কোনো ক্ষমতাকেন্দ্রিক বংশের পরিচয়ও তার সঙ্গে যুক্ত ছিল না। তার বেড়ে ওঠা ছিল একেবারেই প্রান্তিক মধ্যবিত্ত বাস্তবতার ভিতরে, যেখানে জীবন মানেই ছিল নিয়ম, শৃঙ্খলা, অদম্য মানসিকতা এবং নৈতিকতার সঙ্গে আপোষ না করা। ফ্যাসিবাদের রাষ্ট্রপতি হামিদকে তার বাবা মরহুম মাওলানা আব্দুল হাদি ছিলেন স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক এবং মসজিদের ইমাম। ধর্মীয় অনুশাসন, শালীনতা ও নৈতিক দৃঢ়তা ছিল পরিবারটির দৈনন্দিন জীবনের কেন্দ্রবিন্দু। মা তাসলিমা হাদি সন্তানদের বড় করেছেন কঠোর শাসন দিয়ে নয়, বরং নিয়মিত নজরদারি ও নৈতিক মূল্যবোধ শেখানোর মাধ্যমে। ৬ ভাই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ হওয়ায় পরিবারে সবার আদর যেমন পেয়েছেন, তেমনি প্রত্যাশার চাপও ছিল সমান। শৈশব থেকেই শরীফ ওসমান হাদির মধ্যে একটি বৈশিষ্ট্য স্পষ্ট ছিল। তিনি প্রশ্ন করতেন। শুধু ধর্মীয় শিক্ষা নয়, সমাজ, ক্ষমতা এবং ন্যায় অন্যায় নিয়ে তার কৌতূহল ছিল গভীর। স্থানীয়দের ভাষ্যমতে কোনো অন্যায় দেখলে তিনি নীরব থাকতেন না। বয়সের তুলনায় তার বক্তব্য ছিল স্পষ্ট, সাহসী এবং যুক্তি নির্ভর। তার গাড়ি বহরে যারা হামলা করছে তাদেরকে গুম করছে, খুন করছে। প্রাথমিক শিক্ষা শুরু হয় তার বাবার কর্মস্থল নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায়। এরপর ঝালকাঠির ঐতিহ্যবাহী এনএস কামিল মাদ্রাসায় ভর্তি হন। এই সময় থেকেই তার বৌদ্ধিক বিকাশ একটি সুসংগঠিত রূপ নিতে শুরু করে। কোরআন, হাদিস, ফিকহ এবং আরবি ব্যাকরণ শেখার পাশাপাশি তিনি সমান আগ্রহ নিয়ে পড়তেন ইতিহাস, সমসাময়িক রাজনীতি এবং আন্তর্জাতিক ঘটনা প্রবাহ। মাদ্রাসা শিক্ষার গণ্ডির মধ্যেই তিনি নিজেকে সীমাবদ্ধ রাখেননি। দাখিল পরীক্ষায় 4.75 এবং আলিমে পূর্ণ জিপিএ 5 তার মেধার প্রমাণ দিলেও তার আসল পরিচয় তৈরি হয় চিন্তাশীলতা ও বিশ্লেষণী ক্ষমতার মাধ্যমে। এই ধারাবাহিকতায় 2010-11 শিক্ষাবর্ষে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল তার জীবনের মোড় ঘুরানো অধ্যায়। এখানেই তিনি প্রথমবারের মতো প্রাতিষ্ঠানিকভাবে ক্ষমতার রাজনীতি, রাষ্ট্রের কাঠামো, সার্বভৌমত্ব, ফ্যাসিবাদ, গণ আন্দোলন এবং রাজনৈতিক তত্ত্ব নিয়ে গভীরভাবে চিন্তা করার সুযোগ পান। রাষ্ট্রবিজ্ঞানের পাঠ তাকে রাজনীতি শিখিয়েছিল, ক্ষমতা হিসেবে নয়, বরং কাঠামো ও দায়িত্ব হিসেবে। বিশ্ববিদ্যালয়ের জীবনে তিনি ছিলেন একজন সক্রিয় বিতর্কিক ও আবৃত্তিকার। যুক্তি স্থাপন, ভাষা নিয়ন্ত্রণ এবং শ্রোতাকে সম্পৃক্ত করার দক্ষতা এখানেই তার মধ্যে গড়ে ওঠে। এই সময়ে তিনি ইংরেজি ভাষার দক্ষতা অর্জন করেন, যা পরবর্তীতে তার পেশাগত জীবনের ভিত্তি তৈরি করে। স্নাতকে 3.49 এবং স্নাতকোত্তরে 3.52 সিজিপিএ নিয়ে তিনি তার একাডেমিক অধ্যায় শেষ করেন। তবে তার বিশ্ববিদ্যালয়ের জীবনের গুরুত্ব কেবল ফলাফলেই সীমাবদ্ধ ছিল না। তিনি নিজেকে তৈরি করেছিলেন একজন চিন্তক হিসেবে, যিনি কেবল মতামত দেন না, বরং মতামতের ভিত্তি নির্মাণ করেন। 2013 সাল থেকে তিনি সাইফোর্সে সিনিয়র আইএলটিএস ট্রেনার হিসেবে শিক্ষকতা শুরু করেন। শিক্ষক হিসেবে তিনি জনপ্রিয় ছিলেন কারণ তিনি মুখস্থ নির্ভর শিক্ষা নয়, বরং যুক্তিনির্ভর শেখার উপর জোর দিতেন। পরবর্তীতে ইউনিভার্সিটি অফ স্কলার্সে ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে যোগ দেন। এই সময়ে তার আরেকটি পরিচয় দৃশ্যমান হয়, লেখক ও কবি। সীমান্ত শরীফ ছদ্মনামে লেখা কবিতাগুলো ছিল স্পষ্টভাবে রাজনৈতিক, তবে দলীয় নয়। তার কবিতায় উঠে এসেছে সীমান্ত, সার্বভৌমত্ব, নিপীড়ন, রাষ্ট্রের ব্যর্থতা এবং সাধারণ মানুষের নীরব ক্ষোভ। 2024 সালে প্রকাশিত কাব্যগ্রন্থ লাভায় লাল শাক পূবের আকাশ তাকে একজন সচেতন সাহিত্যিক হিসেবে পরিচিত করে তোলে। এই যে পাশ্চাত্যের আগ্রাসনে আমাদের প্রাচ্যের আকাশ পুরো লাল হয়ে যাচ্ছে, প্রকাশ্য দিবালোক। 2024 সালের জুলাই মাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ধীরে ধীরে গণ অভ্যুত্থানে রূপ নিতে শুরু করে। এই সময়ে শরীফ ওসমান হাদি শিক্ষকতা ও ব্যক্তিগত নিরাপত্তাকে পিছনে ফেলে রাজপথে নামেন।
তিনি রামপুরা এলাকায় আন্দোলনের সমন্বয়কের দায়িত্ব নেন। এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, তিনি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আন্দোলনে ছিলেন না। তিনি ছিলেন সংগঠক, সমন্বয়ক এবং কৌশলবিদ। আন্দোলনের সময় তার ভূমিকা ছিল 3টে স্তরে: মাঠ সংগঠন, জনসম্পৃক্ততা এবং ন্যারেটিভ নির্মাণ। রামপুরা বনশ্রী এলাকায় সংঘর্ষ, গুলি, গ্রেফতার এবং দমন নিপীড়নের মধ্যেও তিনি সামনে থেকে নেতৃত্ব দেন। আহতদের চিকিৎসা, আন্দোলনকারীদের পুনর্গঠন এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল নির্ধারক। জুলাই আন্দোলনের পর তিনি উপলব্ধি করেন, আন্দোলনের শক্তিকে ধরে রাখতে হলে একটি সাংগঠনিক প্ল্যাটফর্ম প্রয়োজন। এর ফলশ্রুতিতে 2024 সালের 13ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠিত হয়। তিনি ছিলেন এর প্রতিষ্ঠাতা মুখপাত্র। ইনকিলাব মঞ্চ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি আদর্শিক ও সাংস্কৃতিক প্ল্যাটফর্ম, যার কেন্দ্রে ছিল ইনসাফ, সার্বভৌমত্ব এবং ফেসিবাদ বিরোধী অবস্থান। হাদির রাজনৈতিক দর্শন ছিল স্পষ্ট, ক্ষমতার দখল নয়, বরং ক্ষমতার কাঠামো বদলানো। তার বক্তৃতা ও লেখায় বারবার ফিরে এসেছে একটি ধারণা, রাষ্ট্র যদি ন্যায়ভিত্তিক না হয় তবে উন্নয়ন অর্থহীন। তিনি বিশ্বাস করতেন, জনগণকে ভীতু রেখে রাষ্ট্র টিকে থাকতে পারে না। এই স্পষ্ট অবস্থানই তাকে বিতর্কিত করে তোলে। তার জনপ্রিয়তা দ্রুত বাড়ছিল, বিশেষ করে তরুণদের মধ্যে। ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা তাকে কায়েমি শক্তির জন্য একটি বাস্তব হুমকিতে পরিণত করে। 2025 সালের 12ই ডিসেম্বর জুমার নামাজের পর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেল আরোহী 2 ঘাতক তাকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি তার মাথায় আঘাত করে। ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত, দ্রুত এবং পেশাদার কায়দায় সম্পূর্ণ। ঢাকা মেডিকেল, এভারকেয়ার হাসপাতাল এবং পরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল 6 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে 18ই ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তার হত্যাকাণ্ডের তদন্তে উঠে আসে তিনি টার্গেট হয়েছিলেন তার অবস্থানের কারণে। এটি কোনো ব্যক্তি হত্যা নয়, বরং একটি কণ্ঠ স্তব্ধ করার প্রচেষ্টা। কিন্তু শরীফ ওসমান হাদী কেবল একজন ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন একটি চিন্তার বাহক। তার দর্শনের কেন্দ্রে ছিল ইনসাফ, সামাজিক ও নৈতিক ন্যায় বিচার। শরীফ ওসমান হাদীর চিন্তা জগতে একটি স্পষ্ট কিন্তু সংযত অবস্থান ছিল। বাংলাদেশের সার্বভৌমত্ব প্রশ্নে তিনি কোনো ধোঁয়াশা রাখতেন না। বিশেষ করে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে তার দৃষ্টিভঙ্গি ছিল বিশ্লেষণধর্মী, আবেগ নির্ভর নয়, কিন্তু একই সঙ্গে আপোষহীন। তার লেখা ও বক্তব্যে বারবার উঠে এসেছে একটি প্রশ্ন, বন্ধুত্ব কি কখনো একতরফা হতে পারে? তিনি সরাসরি কোনো রাষ্ট্রকে শত্রু ঘোষণা করেননি, কিন্তু প্রতিবেশী রাষ্ট্র ভারতের ক্ষেত্রে তিনি স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশের ক্ষেত্রে ভারতের আচরণ বহু ক্ষেত্রে সমতার নীতির সাথে সাংঘর্ষিক। সীমান্তের নির্বিচার হত্যাকাণ্ড, তিস্তা নদীর পানি বণ্টন, বাণিজ্যিক সমতা, আঞ্চলিক ভূরাজনীতিতে বাংলাদেশকে বাফার স্টেট হিসেবে ব্যবহারের প্রবণতা, এই বিষয়গুলো তিনি ধারাবাহিকভাবে তুলে ধরেছেন। তার ফেসবুকের পোস্টগুলো বিশ্লেষণ করলে দেখা যায় তিনি ভারত বিরোধিতাকে কখনো স্লোগানে নামাননি, বরং তথ্য, ইতিহাস এবং আন্তর্জাতিক আইনের আলোকে প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, বাংলাদেশের স্বাধীনতা কোনো করুণার ফল নয়, এটি একটি রক্তমূল্য পরিশোধ করা সার্বভৌম বাস্তবতা। আর সেই সার্বভৌম বাস্তবতাকে যদি প্রতিনিয়ত অমূল্যায়ন করা হয় তবে নীরবতা হয়ে ওঠে অপরাধ। তিনি বিশেষভাবে সমালোচনা করেছেন সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনাগুলোকে। তার মতে, বন্ধুরাষ্ট্রের গুলিতে নিরস্ত্র মানুষ মারা গেলে সেটিকে বিচ্ছিন্ন ঘটনা বলে রাষ্ট্রের দায়িত্ব এড়ানোর কৌশল মাত্র। এই বক্তব্য তাকে কেবল জনপ্রিয়ই করেননি, বরং অস্বস্তিকর করে তুলেছিলেন। ভারতীয় গণমাধ্যম ও কিছু নীতি নির্ধারক গোষ্ঠীর বাংলাদেশ বিষয়ক বর্ণনাকেও তিনি প্রশ্নবিদ্ধ করেছেন। তার ভাষায়, বাংলাদেশ যদি কেবল নিরাপত্তা ঝুঁকি বা রাজনৈতিক পরীক্ষাগার হিসেবে দেখা হয় তবে তা দুই দেশের জনগণের জন্যই দীর্ঘমেয়াদী ক্ষতিকর।
তবে এখানেই তার অবস্থান ছিল পরিমিত। তিনি ভারতীয় জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্ক আলাদা করে দেখেছেন রাষ্ট্রের নীতির সঙ্গে। তার লেখায় বারবার উঠে এসেছে, জনগণের বন্ধুত্ব রাষ্ট্রের অন্যায়কে বৈধতা দিতে পারে না। এই ভারত প্রসঙ্গেই তার দর্শনের একটি গভীর দিক প্রকাশ পায়। তিনি বিশ্বাস করতেন, প্রকৃত দেশপ্রেম মানে প্রতিবেশীর সঙ্গে সংঘাত নয়, বরং নিজের রাষ্ট্রের মর্যাদা রক্ষা। আর সেই মর্যাদা রক্ষার প্রথম শর্ত ভয়ের বাইরে কথা বলার সাহস। এই অবস্থান তাকে আরও স্পষ্টভাবে দৃশ্যমান করে তোলে রাষ্ট্রের জন্য অস্বস্তিকর কণ্ঠ হিসেবে। কারণ তিনি কেবল অভ্যন্তরীণ অন্যায় নয়, আঞ্চলিক শক্তির অসম আচরণকেও প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন, রাষ্ট্রের সার্বভৌমত্ব মানে শুধু সীমান্ত রক্ষা নয়, বরং সিদ্ধান্ত গ্রহণে আত্মনির্ভরতা। তার ফেসবুক পোস্টগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, তিনি ভবিষ্যৎ প্রজন্মকে সতর্ক করতে চেয়েছিলেন, ক্ষমতা বদলালেই ফেসিবাদ শেষ হয় না। এই ছিল তার মূল বার্তা। তিনি স্বপ্ন দেখতেন এমন একটি বাংলাদেশের যেখানে তরুণরা ভয় নয়, যুক্তি দিয়ে কথা বলবে, যেখানে রাজনীতি হবে দায়িত্ব, পেশা নয়। আজ শরীফ ওসমান হাদি নেই, কিন্তু তিনি রেখে গেছেন এমন একটি প্রশ্ন যেটা এড়িয়ে যাওয়া যায় না। যে মানুষটি ভয়কে অতিক্রম করে সত্য বলেছিল, যে মানুষটি ক্ষমতার কাছে মাথা নত না করে ন্যায়ের পাশে দাঁড়িয়েছিল, তার কণ্ঠকে গুলি করে যদি থামিয়ে দেওয়া যায়, তাহলে প্রশ্ন উঠে আসে রাষ্ট্রের কাছে নয়, আমাদের সবার কাছে। একটি রাষ্ট্র কি সত্য বলার মানুষকে বাঁচিয়ে রাখতে পারে না, নাকি সত্য বলাই আজ সবচেয়ে বড় অপরাধ? এই প্রশ্নের উত্তর খুঁজতেই হয়তো শরীফ ওসমান হাদির জীবন, তার চিন্তা এবং তার মৃত্যু বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে। আমি সঞ্চয়, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চল চঞ্চল চমকি চমকি, পথ যেতে যেতে চকিতে চমকি, ভিন্দি আদি তিন্দল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চায় মন যা করি, শত্রুর সাথে গলাগলি, ভাই মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মামুষীর।